কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে সহভাগিতা করব সেটা হলো ভূগোল ও পরিবেশ চতুর্থ অধ্যায়। আমি চতুর্থ অধ্যায় গত 2 সপ্তাহ আগে শুরু করেছি। অধ্যায়টা খুব বড় এবং একটু কঠিন আছে, যেগুলো আমাদের জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। তাহলে চতুর্থ অধ্যায়ের মধ্যেই তোমরা তোমাদের টেক্সট বই দেখবা 57 পৃষ্ঠায় লেখা আছে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল। এটার আগে ছিল যে আগ্নেয়গিরি সম্বন্ধে গত ক্লাসে তোমাদের সাথে সহভাগিতা করেছি। আজকে আমরা দেখব ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ এবং ফলাফল। প্রত্যেকে তোমরা তোমাদের এই বইটা কাছে রাখো। কাছে রাখলে তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখতে পারবে, বুঝতে পারবে এবং মনে থাকবে তোমাদের। তাহলে আমরা দেখি cause and effect of slow changes of the earth's surface। আমরা জানি যে পৃথিবীর আকস্মিক পরিবর্তনের জন্য তিনটি প্রধান কি সৃষ্টি হয়? ভূমিরূপের সৃষ্টি হয়। আকস্মিক পরিবর্তনের জন্য তিনটি প্রধান ভূমিরূপের সৃষ্টি হয়, তা হলো পর্বত, মালভূমি এবং সমভূমি। তিনটি ভূমিরূপ যে সৃষ্টি হয় সেটা তিনটা কি? পর্বত, মালভূমি এবং সমভূমি। এসব ভূমিরূপ বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতির দ্বারা খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন ভূমিরূপে পরিবর্তন হয়। আর আমরা এটা একটা শক্তি, যেমন সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি দ্বারা খুব ধীরে ধীরে পরিবর্তন সাধিত হয় এবং এগুলো পরে কি ভূমিরূপে পরিণত হয়। আর এই পরিবর্তনের প্রক্রিয়াকে ধীর পরিবর্তন বলে। যেমন আমরা দেখি যে ধীরে ধীরে পরিবর্তন, সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী এগুলো যখন ধীরে ধীরে পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? ধীর পরিবর্তন বলা হয়। এতে সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি শক্তি খুব ধীরে ধীরে ভূত্বকের ক্ষয় সাধন করে থাকে। দেখবা অনেক সময় এই সূর্যের তাপে, তারপর বাতাসে, বৃষ্টিতে, নদী এগুলোর মানে এগুলো তো অনেক শক্তি। আমরা তো প্রাকৃতিক সৃষ্টির সাথে আমাদের শক্তি কোনো কাজে লাগবে না। সেই শক্তিকে আমরা পরাজিত করতে পারবো না, পরাভূত করতে পারবো না। আর এই শক্তিগুলো কি করে? ভূত্বকের ক্ষয় সাধন করে থাকে। ফলে ভূত্বকের উপরে স্থিত শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মানে ভূত্বকের উপরে যে ভূত্বক থাকে সেগুলো কি হয়? চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায়। এই শিলা অপসারিত হয়, আবার নতুন করে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। এভাবে পর্যায়ক্রমে প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূমি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। যেমন আমরা জানি যে যখন ভূমিকম্প হয়, বৃষ্টি হয়, তারপরে নদী ভাঙ্গনে দেখো কত বড় বড় এই মানে পার ভেঙে কত সমান নদীর মতো হয়ে যায় সমভূমিটা। আর এগুলো আস্তে আস্তে কি ভূমি ক্ষয়সাধন করে আর ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আর যেসব প্রক্রিয়ায় ভূমিরূপের ধীর পরিবর্তন হচ্ছে তাদেরকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। আর সেটা হলো বিচরণী ভবন ও ক্ষয়ী ভবন, অপসারণ, অগ্নিভবন, অবক্ষেপণ। এই 4টা ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা প্রথমে দেখি বিচরণী ভবন ও ক্ষয়ী ভবন। আর এই বিচরণী ভবন এবং ক্ষয়ী ভবন হলো শিলারাশির চূর্ণ বিচূর্ণ বিশিষ্ট হওয়া, কিন্তু স্থানান্তর না হলে তাকে কি বলে? বিচরণী ভবন বলে। সাধারণত প্রাকৃতিক কারণে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। আর এটা কি হয়? এই কি বলে, এটাকে স্থানান্তর না হলে তাকে বিচরণী ভবন, মানে এক স্থান থেকে আরেক স্থানে যায় না, তাকে বিচরণী ভবন এবং ক্ষয়ী ভবন বলে। আর এই প্রাকৃতিক কারণে কি হয়ে থাকে? শিলা চূর্ণ বিচূর্ণ হয়। আর যেমন বায়ু প্রবাহ, নদীর স্রোত ও হিমবাহ দ্বারা শিলা ক্ষয় সাধন হয়। যে প্রক্রিয়ায় শিলাখণ্ড স্থানান্তরিত হয় তাকে কি বলে? ক্ষয়ী ভবন বলে। তারপরে দ্বিতীয়টা হলো অপসারণ। নদীর স্রোত, বায়ু প্রবাহ, হিমবাহ প্রভৃতি শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো স্থানান্তরিত হয়, আর তাকে কি বলা হয়? অপসারণ বলে। এরপরে দেখো নগ্নিভবন। নগ্নিভবন হলো বিচূর্ণী ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয়। ক্ষয়ী ভবন দ্বারা ওই শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে, আর এরূপ কার্যকে কি বলে? নগ্নিভবন বলে। এরপর অবক্ষেপণ। বায়ু প্রবাহ, নদীর স্রোত, হিমবাহ প্রভৃতি শক্তির প্রভাবে নানা স্থান থেকে
ক্ষয়প্রাপ্ত শিলাগুলো যে প্রক্রিয়ায় কোনো এক স্থানে এসে জমা হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি করে তাকে কি বলে? অবক্ষেপণ বলে। তাহলে আমরা এই কি বলে এটাকে, যে ভূমিরূপের ধীর পরিবর্তন যে চারটা ভাগে ভাগ করা হয়, চারটা ভাগে হয়ে থাকে ধীর পরিবর্তন, সেটা হলো বিচূর্ণী ভবন, ক্ষয়ীভবন, অপসারণ, নগ্নীভবন, অবক্ষেপণ। তারপরে এটার পর আমরা দেখি এটা অন্য কাজ, এটা হচ্ছে চারটা ভাগ। এরপরে আমরা দেখি বায়ুর কাজ কি। বায়ুতে থাকা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প রাসায়নিক প্রক্রিয়ায় শিলার বিচ্ছেদ ও ক্ষয়সাধন করে। বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায়, আর মরু এলাকায় শুষ্ক, প্রায় বৃষ্টিবিহীন এবং গাছপালা শূন্য হয়ে থাকে। আর মরু এলাকায় গাছপালা কম থাকার কারণে মৃত্তিকা কি নয়? সুদৃঢ় নয়। এছাড়া দিনের বেলায় সূর্যের তাপে এবং রাতের শীতলতায় শিলার সংকুচন ও প্রসারণের ফলেও সংবদ্ধতা শিথিল হয়ে যায়। এরপর বায়ুপ্রবাহের আঘাতে এই অঞ্চলের শিলা সহজেই বাহিত হয়ে ধীর পরিবর্তনের মাধ্যমে কি হয়? ক্ষয় সাধন করে। তাহলে এটা হলো বায়ুর কাজ। এরপর আমরা দেখি বৃষ্টির কাজ। আমরা তো বৃষ্টির কাজ অনেকই দেখি এবং বৃষ্টি আমাদের জন্য খুবই কি দরকারি। বৃষ্টির পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠকে ব্যাপকভাবে কি করে? ক্ষয় করে। যখন তোমরা দেখবা প্রচন্ড প্রবলভাবে বৃষ্টি যখন আসে, তখন দেখবা এই যদি নরম মাটি থাকে, অনেক মাটি কি ক্ষয়ে ক্ষয়ে মানে দূরে সরে যায়। এটা কি হয়? মানে ক্ষয় সাধন হয়ে যায়। প্রবাহিত হওয়ার সময় পানি শিলাকে আংশিকভাবে ক্ষয়, যে মাটি আলগা হয়ে যায়, আর ক্ষয়প্রাপ্ত শিলাকে প্রসারিত করে। আর বৃষ্টিবহুল অঞ্চলে কর্ষিত জমির মাটি বৃষ্টির পানির দ্বারা অপসারিত হয়। আবার পর্বতের মধ্যে কর্দম স্তরের উপর অনেক ভারী শিলা হেলানো অবস্থায় থাকে। আর এইভাবে আমরা দেখি বৃষ্টির কারণে কিভাবে এই কি মানে ভূমিরূপের ক্ষয়সাধন হয়। আবার বৃষ্টি কি এই ক্ষয়প্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনও সাধিত হয়। এরপরে দেখো হিমবাহের কাজ। হিমবাহের কাজ হলো হিমবাহের দ্বারাও কি করে? ভূপৃষ্ঠের কোনো কোনো অঞ্চল ব্যাপকভাবে ক্ষয় হয়ে যায়। ব্যাপকভাবে কি হয়ে যায়? ক্ষয় হয়ে থাকে। হিমবাহের নিচে নামার সময় এর নিচের প্রস্তরখণ্ড পর্বত গাত্র থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে গিয়ে কি হয়? পতিত হয়। আর পর্বত গাত্রের মধ্যে ছিদ্র যদি থাকে, তাহলে তার ভিতর পানি প্রবেশ করে বরফে পরিণত হয়ে প্রস্তরগুলোকে আলগা করে দেয়। ফলে হিমবাহের চাপে এটি পর্বত গাত্র থেকে খুব সহজে পৃথক হয়ে যায়। আর এভাবে ধীরে ধীরে এই পরিবর্তন হয় বলে এটি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের একটা কি প্রকৃষ্ট উদাহরণ। এখন দেখি নদীর কাজ। নদীর তো অনেক কাজ আছে, আমরা জানি। যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত ধীর পরিবর্তন করছে, তাদের মধ্যে নদীর কাজ অন্যতম। নদী যখন পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয়? স্রোতের আঘাতে বাড়ি ঘর, তারপরে কি বলে আশেপাশের নুড়ি, কর্দম প্রকৃতির ঘর্ষণে নদীগর্ভ ও পার্শ্ব ক্ষয় হয়। আমরা অনেক সময় দেখি